আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মামলা তুলে নেওয়ার ব্যাপারে এবং তাকে পূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য যে 1 নম্বর 2 নম্বর পয়েন্ট যেটা ছিল, যেটা আমি বলেছিলাম যে জয়শঙ্কর যে ডেকে পাঠিয়েছেন সেটা নিয়ে সম্ভবত আলোচনা হবে, তো সেটা নিয়েই আলোচনা হয়েছে এবং ফিক্সড ডেট জানতে চেয়েছেন জয়শঙ্করজি। বলেছেন আমি খুব ব্যস্ত মানুষ, আমার সময় খুব কম, কম কথায় আসল কাজটা করুন, কম কথার মধ্যে। কারণ জয়শঙ্করজিরও প্রচুর ওভারলোডেড জয়শঙ্করজি, মানে যেখানে এখন কমনওয়েলথে ওখানে গেছে সেখানে লম্বা লাইন পড়েছে তার সঙ্গে দেখা করার জন্য। তিনি 5-7 মিনিটের মতো বেশি কথা বলতে পারছেন না। মানে এটা খলিলুর রহমানের কথা যে তিনি এত ওভারলোডেড, তিনি মেজাজ হারাচ্ছেন না, কিন্তু সবাইকে অল্প অল্প সময় ভাগ করে করে দিচ্ছেন এবং কাজের কথাটুকু বলে বেরিয়ে যাও, এইটা হচ্ছে ব্যাপার। এখন ফিক্সড ডেট যেটা জানতে চাওয়া হয়েছে সেটা আপনাদের ওইখানে যখন বৈঠক হয় সেই সময়তে আপনাদের আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে ফোন করা হয়। আসাদুজ্জামানকে ফোন করে বলা হয় যে বিশেষ একটা আপনারা কমিটি করুন, কমিটি করে 16 তারিখের মধ্যে, এই মাসের 16 তারিখের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা মানে আদালতের কাছে পেশ করতে হবে যে আমরা এরকম কোনো এই যে 12টা হত্যা মামলা, বিভিন্ন 12টা হত্যা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, সেই হত্যা মামলাগুলো আমরা তুলে নিতে চাই, কারণ এগুলো হচ্ছে ফলস, ফেব্রিকেটেড, মানে ফলস অ্যান্ড ফেব্রিকেটেড। সেটা কিন্তু এর আগেও কিন্তু যিনি আইনজীবী তিনিও কিন্তু তুলেছিলেন যে এগুলো ফলস এবং ফেব্রিকেটেড প্রমাণিত, ওই চার্জশিটের মধ্যে প্রমাণিত। এই 16 তারিখের মধ্যে এইটা ভারতবর্ষকে জানাতে হবে, জানালে পরে ভারতবর্ষ সেই অনুযায়ী কাজ করবে, পরবর্তী কাজগুলো করবে। মানে হেল্প করার ব্যাপারটা, বাংলাদেশকে হেল্প করার ব্যাপারটা পরবর্তী পর্যায়ে পড়বে। আচ্ছা, আপনারা তো জানেন যে সবাই কালকেই আপনারা জেনে গেছেন যে 87 জন সমন্বয়ক আপনাদের সমস্ত রিজাইন করেছে, একযোগে 87 জন রিজাইন করেছে। এখন রিজাইন করার কারণটা কি? রিজাইন করার কারণটা হচ্ছে যে পাপ করেছিল না, সে পাপ থেকে হাত ধুয়ে ফেলার চেষ্টা, যে আমি তো আর এখন সমন্বয়ক নেই, তোমাদের উপরে যে অত্যাচার করেছিলাম আমরা ওর মধ্যে আমরা নেই, আমরা দল ছেড়ে দিয়েছি, আমাদের সঙ্গে পোষায়নি, আমরা ওর মধ্যে ছিলাম না। কিন্তু তা করে কি আর পিঠ বাঁচানো যাবে? এখন ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে সীমান্ত অতিক্রম করে, কোন কোন সীমান্ত? ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, এই সীমান্তগুলো পেরিয়ে আরো সীমান্ত আছে, এই সীমান্তের 4টি নাম আমার কাছে এসছে। এই সীমান্ত পেরিয়ে দলে দলে আওয়ামী লীগ নেতারা যারা ভারতে অবস্থান করছিলেন তারা নিজ নিজ বাসস্থানে ফিরে যাচ্ছেন এবং তারা গিয়ে আস্তে আস্তে দলের হাল ধরবেন। সেটা কিন্তু শেখ হাসিনার নির্দেশ এবং তারা অলরেডি ফিরতে শুরু করেছেন। এই যে ফিরতে শুরু করেছে না, যখনই আওয়ামী লীগ নেতারা, তখনই এদের প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড়, যে আওয়ামী লীগ যদি পথে নামে তাহলে আমাদের কি অবস্থা হবে। তো তারা ঝটপট ডিসিশন নিয়ে একই কমিটির 87 জন পুরো একসঙ্গে রিজাইন করে দেয়। এর আগে রিজাইন করেছে, টুকটাক এদিক ওদিক রিজাইন করেছে, কিন্তু একসঙ্গে একটা জেলা কমিটির, উপজেলা কমিটির 87 জন একেবারে একসঙ্গে রিজাইন করাটা, এটা কিন্তু কখনো এর আগে ঘটেনি। এটা কিন্তু একটা বড় ব্যাপার। এটা কিন্তু মানে এনসিপির পক্ষে কিন্তু খুব একটা খারাপ নিদর্শন, কারণ এনসিপি কিন্তু ধীরে 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 দুর্বল হচ্ছে। আমি বলেছিলাম না, সব কটাকে রাস্তা দিয়ে দৌড় করাবে, জামা কাপড় একেবারে ছিঁড়ে লেংটি পরে দৌড় করাবে। এদের অবস্থা ধীরে 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 সেই দিকে যাচ্ছে। এবার আমি যেগুলো বলেছিলাম 18 মাস আগে, তখন আমাকে তো অনেক কথা বলেছিলেন আপনারা, অনেক সমালোচনা করেছিলেন। এখন দেখুন সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে কিনা। ভারতবর্ষে একটা গুলি না চালিয়ে
শুধু কূটনীতির মাধ্যমে একটা সরকারকে ফেলে দিল, যেটা সিআইএ বসিয়েছিল, আবার একটা নতুন সরকারকে বসিয়ে দিয়ে এবং তাকে দিয়ে এই সমস্ত কাজকর্মগুলোকে সমস্ত কমপ্লিট করানো হচ্ছে। তো যাই হোক, এখন আরো আওয়ামী লীগ নেতারা তারা কিন্তু জামিন পাচ্ছেন, যেমন ঢাকা, কুমিল্লা, সাভার, যশোর, সাতক্ষীরা, চাঁদপুর, এই 14 জন আওয়ামী লীগ নেতার জামিন অলরেডি হয়ে গেছে। বাকি যারা আওয়ামী লীগ নেতারা জামিনের এতে রয়েছেন, পাইপলাইনে রয়েছেন, তারা হলেন 297 জন আপাতত পাইপলাইনে রয়েছেন। তারপরে তো আরো আরো আস্তে আস্তে আসবে। নিরপরাধ সাংবাদিক যারা আছেন তাদেরকে ইমিডিয়েটলি, মানে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদেরকে ইমিডিয়েটলি ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। এটাও কিন্তু শর্তের মধ্যে ছিল যে আপনার সাংবাদিক, মানবাধিকার কর্মী, তারপর শিল্পী, সাহিত্যিক, তারপরে বুদ্ধিজীবী যারা রয়েছে তাদেরকে বিভিন্ন মামলায় আপনারা অ্যারেস্ট করে নিয়েছেন, সেগুলোকে ছাড়তে হবে। সেই ছাড়ার প্রক্রিয়াটাও কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ দেখুন আস্তে আস্তে কিরকম হচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্কটা কিন্তু তারেক রহমান ধীরে ধীরে সব স্বাভাবিক করার চেষ্টা করছেন। মুখে কিছু বলছেন না, তিনি ভেতরে 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 এই জিনিসটা করে যাচ্ছেন। এখন কথা হচ্ছে তিনি যদি ওপরে ওপরে করতে যান তাহলে আবার ভারত বিরোধী যে চক্রটা আছে, যদিও এখন খুব নেমে এসছে, এখন আর ওই শোনা যায় না ভারতীয় পণ্য বর্জন করো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা না পিন্ডি, এই সমস্ত এখন তো অনেক সব বন্ধ হয়ে গেছে। করে দেখেছে যে ভারতবর্ষ ছাড়া তাদের কোনো গতি নেই। এখন তারা নিজেরাই বুঝতে পারছে। আমার কমেন্ট দেখলে বোঝা যায় এখন সব শুধরে গেছে, সব ভালো ছেলে হয়ে গেছে। ভালো ছেলে পাওয়া খুব মুশকিল দাদা। তো যাই হোক, আচ্ছা, এই যে আওয়ামী লীগকে যে ব্যান করার ব্যাপারটা, এটা একটা নির্বাহী আদেশের মাধ্যমে কোর্টের কাছে দেওয়া হচ্ছে, কোর্টের ঘাড়ে ফেলে দেওয়া হলো, কোর্ট মারফত এটাকে বাতিল করানো হবে। নির্বাহী আদেশের মাধ্যমে যেটা করা হয়েছে সেটা কিন্তু 30 তারিখের মধ্যে করতে হবে, 31 নয়, 30 তারিখের মধ্যেই করতে হবে এটা। আর আওয়ামী লীগের নেত্রীর ব্যাপারটা হচ্ছে 16 তারিখের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। সীমিত আকারে আওয়ামী লীগের মিছিল এবং তাদের অফিস খোলা এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার ব্যাপারে কোনো বাধা দেওয়া যাবে না, এটা ভারতের পরিষ্কার মত। সীমিত আকারে আস্তে আস্তে শুরু করলে পরে তাদেরকে কোনো রকম ধরপাকড় করা যাবে না, তাদেরকে ফলস মামলা দিয়ে জেলে ঢোকানো যাবে না। যদি হয় সেটা কিন্তু এই চুক্তি ভঙ্গ হিসেবে দেখা হবে। তো সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে এইখানে যে মানে ভারতের সঙ্গে একটা সম্পর্ক একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আর একটা বড় খবর যেটা আছে সেটা হচ্ছে এই যে আপনাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে আরো 1 বছর রেখে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কেন প্রশ্ন উঠতে পারে, তো কেন, যুক্তি আছে তো। এই যুক্তিটা হচ্ছে এখনই যদি তাকে ছেড়ে দেওয়া মানে করা হয়, যদি তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে পরে এই যে 5 বছর তারা ক্ষমতায় থাকবে বলে যেটা আশা করছে, এই 5 বছরে তাহলে পরে আবার নতুন রাষ্ট্রপতি চলে আসবে। এখনই যদি ওনাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওনাকে যখন ছেড়ে দেওয়া হবে 1 বছর বাদে, তখন 1 বছর আওয়ামী লীগে বিএনপি কমপ্লিট হয়ে যাবে সরকার, তাহলে বাকি থাকবে 4 বছর। কিছুটা হাতে ওই আপনার পরবর্তী রাষ্ট্রপতি তিনি যিনি হোক তিনি হাতে থাকবেন। এটা হচ্ছে একটা প্ল্যান। তাই শাহাবুদ্দিন চুপ্পুকে আপাতত 1 বছরের জন্য রেখে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। এখন এই হচ্ছে মোটামুটি ব্যাপার। দেখুন আপনাদের সময় কম, আমি ভিডিও দীর্ঘ করব না, কারণ আপনারা এখন অনেকেই ক্লান্ত। তারপরে তো আপনারা ঈদের বাজার হাট করবেন, এমনিই তো ভিউজ আমার লটকাচ্ছে, আপনারা সমস্ত ক্লান্ত আমি বুঝি।
আপনারা দেখতে দেখার সময় পাচ্ছেন না পাচ্ছেন না, তার মধ্যে আর ভিডিওকে বাড়িয়ে আর লাভ নেই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের ঈদ সামনে, ঈদ খুব ভালো কাটুক, আমি এই শুভকামনা আপনাদের জন্য জানাচ্ছি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে অসংখ্য সরকার রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মতো করে কেউ বাংলাদেশের মানুষের ভাগ্যের কথা চিন্তা একবারের জন্যও করেনি। স্বাধীনতার পর দীর্ঘ সময় বিএনপি ক্ষমতায় ছিল। কখনো দেখেছেন অর্থনৈতিকভাবে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে? বেগম জিয়া, স্বৈরশাসক জিয়াউর রহমান এবং এখন এই মুহূর্তে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তাদের সুযোগ্য কুপুত্র জনাব তারেক রহমান, তিনি কি বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভাবছেন? আমার মনে হয় না। ক্ষমতায় বসেছেন এখন অবধি 2 মাস পার হয়নি, তার মধ্যেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেই দিকে আগাচ্ছে, তাতে করে আমি নির্দ্বিধায় বলে দিতে পারি বাংলাদেশে একটা দুর্ভিক্ষ আসন্ন, এবং সেই দুর্ভিক্ষে বাংলাদেশের অসংখ্য মানুষ না খেতে পেয়ে মরে যেতেও পারে। বাংলাদেশের ব্যাংকিং খাত কোথায় গিয়ে ঠেকেছে আপনারা কি জানেন? ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্রের কর্মচারীদেরকে বেতনের কথা বলে অনেক টাকা ঋণ নিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরটাকে যেভাবে বিপর্যস্ত করে গেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে তাবেদার গোলামী রাষ্ট্রে পরিণত করে গেছে, এবং এই চুক্তির মধ্যে বিএনপি এবং জামাতের সমর্থন ছিল, সেটা পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল সাহেব স্পষ্ট বলে দিয়েছেন। আপনারা এই মুহূর্তে আছেন কিভাবে পাল্টা অভ্যুত্থান হবে, আপনারা ভাবছেন কিভাবে তারেক রহমান রাষ্ট্র পরিচালনা করবে, বাংলাদেশের গণমাধ্যমগুলা তারেক রহমানের চামচামি করে একাকার করে ফেলছেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তারেক রহমানের কন্যাকে 3-3 বার সালাম দিচ্ছেন। অত্যন্ত দৃষ্টিকটু। সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান মহামান্য রাষ্ট্রপতি, তিনি তার জায়গা থেকে এ ধরনের কথা বলতে পারেন না। তিনি আবার জিয়াকে স্বাধীনতার ঘোষক বলতেছেন, জিয়াকে নারী ক্ষমতায়নের অগ্রদূত হিসেবে আখ্যা দিচ্ছেন, অনেক কথা বলতেছেন, এবং আপনারা মিডিয়াতে এইসব বিষয় নিয়ে পড়ে আছেন। আপনারা পড়ে আছেন 7 মার্চের ভাষণ নিয়ে। 7 মার্চের ভাষণে কারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালো, কারা শ্রদ্ধা জানালো না, এইসব বিষয় নিয়ে পড়ে আছেন। কিন্তু আপনাদের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে একবারের জন্য প্রবেশ করছে না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। 2টা ভিডিও দেখাই আমি, দেখেন। বাংলাদেশ ব্যাংকে টাকা রাখছি আমরা অপরাধ করে ফেলছি। এই দেখেন তার প্রমাণ। আজকে আমরা রাস্তায় বাংলাদেশে নির্যাতন হইতাছি আমাদের টাকার জন্য, আমাদের পরিশ্রমের টাকা আমরা ব্যাংকে রাখছিলাম চোরের ভয়ে। আজকে বড় চোর হয়ে দাঁড়াইছে বাংলাদেশ ব্যাংক। কেন? প্রিয় দেশবাসী, আপনারা দেখেন, আমি এইমাত্র গোলাবাড়ি ইসলামী ব্যাংক মতিঝিল শাখায় গেছি। যাওয়ার পরে আমার 60 লক্ষ টাকা ওখানে আমানত আছে। আমার পকেট ঢুকে প্রত্যেক মাসে আমার ইন্স্যুরেন্সের টাকা পাও না, আমার লাভের টাকা পাও না, আমার আমানতের টাকা পাও না, আমার কোনো টাকা দিচ্ছে না। আমি 5,000 টাকা এই রমজান মাসে ইফতারের জন্য চেয়েছি, এই 5,000 টাকার সেটও পাস করে নাই। ম্যানেজার আমাকে গালিগালাজ করতেছে, ইস্টুমিজ বলতেছে। এবং ভাই আমি আমার যে ব্রাঞ্চে টাকা দিচ্ছি, আমি ওই ব্রাঞ্চে গিয়ে তালা মেরে দিব 16,000 টাকা কথা। পরেরটা পরে এবার দেখা যাবে। এই 6 মাস আগে ভাই আমার যদি আগের টাকা হইতো, যে টাকা কেউ মেরে চলে গেছে, আমি মানতাম যে আমার টাকা নাই, এখন পরে দিবে। 6 মাস আগের টাকা, আপনার ব্যাংকে লিকুইডিটি শর্ট হচ্ছে 1 বছর ধরে, তাহলে আমার 6 মাস আগের টাকাটা কোথায় গেল? এই টাকা তো আমি এই চিত্রটা বাংলাদেশ ব্যাংকের। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক না, বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি ব্যাংক যেগুলো আছে, তারা অনেকটা দেউলিয়া হওয়ার পথে। আপনারা কি জানেন এইসব সংবাদ? মাথার মধ্যে কি একবারের জন্যও ঢুকে না যে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে পড়তেছে? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যদি খুব সংকটাপন্ন হয়, বাংলাদেশের অর্থনীতি যদি কোনো কারণে কলাপস করে, আপনারা কি দুমুঠো দুবেলা খেতে পারবেন? ইরান ইসরায়েল যুদ্ধ, এই যুদ্ধের ফলে জ্বালানির যেই সংকট বিশ্বব্যাপী দেখা দিয়েছে, এই সংকট কি বাংলাদেশ মোকাবিলা করতে পারবে? বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার, তারা কি সংকট উত্তরণের কোনো পথ আপনাদেরকে দেখিয়েছে? তারা কি কোনো কিছু ভাবছে না। কারণ এই যে চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা, সম্পূর্ণ সবকিছু, সকল প্ল্যানিং এ বিএনপি জামাত সম্পৃক্ত ছিল, এবং তাদের আশকারাতেই ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের অর্থনীতিকে দেউলিয়া বানাতে পেরেছে। 2025 এবং 2026 সালের কতগুলা প্রথম সারির গণমাধ্যমের সংবাদ আমি আপনাদেরকে যদি দেখাই, আপনারা স্পষ্ট বুঝে যাবেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ঠিক কোথায় গিয়ে ফেলেছে সুদখোর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। 21 আগস্ট 2025, বাংলাদেশ প্রতিদিন, গভীর খাদে ব্যাংক খাত। ঢাকা টুডে 23 জুলাই 2025, ব্যাংকে বিপুল অলস টাকা, বিনিয়োগ নেই। 29 নভেম্বর 2025, অনিয়ম দুর্নীতিতে সংকটে ব্যাংক খাত, স্বাভাবিক হতে লাগতে পারে আরো 10 বছর গভর্নর। 23 জানুয়ারি 2026, বাংলাদেশ প্রতিদিন, ব্যাংকিং খাতের সংকট, 14 থেকে 16 মাসে সমাধান সম্ভব নয়, অর্থ উপদেষ্টা। দ্য ডেইলি স্টার 3 জুন 2025, FY26 budget offers no new move to restore public confidence in bank. The Business Standard 29 নভেম্বর 2025,
ব্যাংকিং সেক্টর নিডস 5-10 years to recover from current NPL crisis, BD গভর্নর। 26 জুলাই 2025, IMF now estimates $35 billion needed to rebuild banking sector। Financial Express 4 মার্চ 2025, ব্যাংকিং সেক্টর ইন ফ্রি ফল। দ্য ডেইলি সান 20 অক্টোবর 2025, 24 ব্যাংকস ইন ক্যাপিটাল ক্রাইসিস এমিড উইডেনিং করাপশন স্ক্যান্ডাল। এগুলা মোটামুটি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম। প্রত্যেকটা গণমাধ্যমের জাস্ট হেডলাইন গুলো আপনাদেরকে দেখাইলাম। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অসংখ্য বক্তব্য, বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিক শ্রেণী আছেন, ব্যবসায়িক যতগুলো সংগঠন আছে, বিজিএমই এর সভাপতি থেকে শুরু করে সবাই বাংলাদেশের আর্থিক যে সংকটাপন্ন পরিস্থিতি এটা ব্যাখ্যা করেছেন। 5 আগস্ট সরকার পতনের পর থেকে অসংখ্য গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে। গাজী গ্রুপ, RFL গ্রুপের মতো প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে যারা কর্মরত ছিল অসংখ্য কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন, চাকরি হারিয়েছেন। তাদের সংসার কিভাবে চলবে, এই বেকারত্ব নিরসনের পথে এই সরকার কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছে আর তারা কি ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এত কিছু দেখার পরেও আপনাদের কি কোনো কারণে মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব? সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে জনাব তারেক রহমান যে প্রশংসা কুড়িয়েছিলেন, যে ফ্যামিলি কার্ডের গল্প শুনিয়েছিলেন, যে ফ্যামিলি কার্ড আরো 3-4 বছর আগে থেকে আমরা জানি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি এই ফ্যামিলি কার্ডের প্রচলন করেছিলেন। তারেক রহমান সেটাকে সংস্করিত রূপ দিয়ে যে আশ্বাস দিয়ে আপনাদের থেকে ভোট নিয়েছেন, সেই আশ্বাস আদৌ তিনি পূরণ করতে পারবেন? আমি বলছি তিনি পারবেন না। তার সেই সক্ষমতাটুকু নাই। বাংলাদেশের বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে ট্রাম্প কার্ড বানিয়ে ভোট চেয়েছেন, ভোট নিয়েছেন, কিন্তু 7 মার্চের ভাষণের দিনে তারা যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছে তাদেরকে গ্রেফতার করছেন, তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিচ্ছেন। যাহা ইউনুস তাহাই বিএনপি তাহাই জামাত, একথা আমি মনে হয় প্রথম বলেছিলাম। এদের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা যা যা করেছে সবকিছু ক্ষমতায় আসার জন্য করেছে, ক্ষমতা ভাগবাটোয়ারা করার জন্য করেছে। বর্তমান সরকার এই অর্থনৈতিক সংকট মোকাবেলা করবার জন্য কোনো ধরনের সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেনি, কারণ তাদের সেই সক্ষমতা নাই। তাদের সক্ষমতা একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করা, মার্কিন যুক্তরাষ্ট্রের পদলেহন করে এবং তাদের সাথে যে বাণিজ্যিক চুক্তি হয়েছে সেই চুক্তির যে খরচ সেটা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া। একে বাণিজ্যিক চুক্তি, তার উপর প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সাথে বাজে সম্পর্ক। যদিও সরকার চেষ্টা করছে উত্তরণের জন্য, সেটা আদৌ চেষ্টা করে সম্ভব হবে কিনা জানি না, কারণ জামাতিরা তো সেটা আদৌ করতে দেবে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক খারাপ। একটা মানুষ ঠিক কতখানি খারাপ হলে, একইভাবে একটা রাষ্ট্র ঠিক কতখানি খারাপ হলে তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক খুব জঘন্যতম হয়। বাংলাদেশে এই রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, বঙ্গবন্ধু বিরোধী শক্তি, এই চক্র যারা এখনো পাকিস্তানি ভাবধারায় বিশ্বাস করে, এদের সংখ্যা হাতে গোনা 2 থেকে 3 কোটি হবে, এর বেশি হবে না। এই 3 কোটি মানুষের যে রাজনৈতিক অভিলাষ, এই অভিলাষ মেটাতে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের উপর যেই খরচ, যেই ঋণের বোঝা বর্তমান তারেক রহমানের সরকার চাপিয়ে দিয়েছে, এখান থেকে বাংলাদেশের মুক্তি কোনোভাবে সম্ভব না। বাংলাদেশের যে জ্বালানি সংকট দেখা দিবে এটা খুব শীঘ্রই, আগামী 15 দিনের মধ্যে আপনারা জ্বালানি সংকট দেখতে পাবেন। বাংলাদেশের অসংখ্য পেট্রোল পাম্পে দেখতেছি তেলের পরিবর্তে জল দেওয়া হচ্ছে। পেট্রোল পাম্প গুলাতে মোটর সাইকেল এবং গাড়ির যে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি, এইসব কিছু দেখার পর স্পষ্টতই মনে হচ্ছে এই সরকার আপাদমস্তক ব্যর্থ একটা সরকারে পরিণত হতে যাচ্ছে। দেখেন আপনারা যা ভালো মনে করেন। আমি আবারও বলছি, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যতগুলো সরকার ক্ষমতায় আসছে, প্রত্যেকটা সরকার দীর্ঘদিন ক্ষমতা পরিচালনা করেছে, কিন্তু রাষ্ট্রের নাগরিক এবং রাষ্ট্রের অবকাঠামোগত যে উন্নয়ন, এই উন্নয়নের কথা শুধুমাত্র আওয়ামী লীগ ভেবেছে, এর বাইরে কেউ ভাবেনি। জনগণের ভবিষ্যতের কথা কেউ চিন্তা করেনি, যেটা বাংলাদেশের জনগণ হারে হারে টের পাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা গত কয়েকদিন পূর্বে একটা বক্তব্যে বলেছেন, অনেক তো আমাদেরকে দেখেছেন, এবার নতুন সরকার দেখেন, ইউনূসকে দেখেছেন, এবার তারেক রহমানকে দেখেন আপনাদের ভাগ্যের উন্নয়ন কিভাবে তিনি করতে পারেন। ঠিক একই ভাবে বঙ্গবন্ধু কন্যার কথায় একমত পোষণ করে আমিও বলছি, আপনারা দেখেন জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য কোথায় নিয়ে ফেলে, সেটা বঙ্গোপসাগর নাকি পদ্মা নদী। ভালো থাকবেন।